দিল্লিতে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত থাকছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। মোদি ল্যান্ডস্লাইড ভিক্টরি হওয়ার কথা, এমন একটা সম্ভাবনার কথা অনেকেই আমরা ফিল করেছি যে মোদি জিতবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নরেন্দ্র মোদির হ্যাট্রিক জয়ের কারণে বাংলাদেশের সাথে যে সম্পর্ক বা প্রভাব, এটা কি খারাপের দিকে যাবে নাকি আরও অনুন্নতর দিকে যাবে? ভিউয়ার্স, নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান থেকে শুরু করে এখন পর্যন্ত যে সমস্ত আলামতগুলো প্রকাশ হয়ে এসেছে, তাতে করে স্পষ্ট বলা যায় যে বাংলাদেশের সাথে সম্পর্ক ভাবমূর্তি ভালো হলেও যা দেশের গণতন্ত্র, অর্থনীতি এবং রাজনৈতিকের জন্য ব্যাপকভাবে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। ভিউয়ার্স, আসলে এ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আজকের এই তদন্ত রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসলে স্ক্রিনে মোদীকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত থাকছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, সেসেলসের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফ এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জগনাউথ এবং দেশে বিদেশের মোট ৮,০০০ অতিথি আমন্ত্রিত রয়েছেন। এছাড়াও রূপান্তরকামী সাফাই কর্মী, শিক্ষক, পড়ুয়াদের এই অনুষ্ঠানে এনডিএ সরকারের সূচনা হতে চলেছে। এনডিএ সরকার, যার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তৃতীয়বারের জন্য তিনিও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। এই জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই অনেক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, কিন্তু শপথ গ্রহণের অনুষ্ঠান ঘিরে সাজসজ্জার সাজগোজের অভাব নেই বিন্দুমাত্র। ইতিমধ্যেই একাধিক পড়শি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা এসে পৌঁছে গিয়েছেন ভারতে। তারা উপস্থিত থাকবেন রবি সন্ধ্যার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন পদ্ম পুরস্কার প্রাপক একাধিক সেলিব্রিটি এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ ছাপোষা মানুষও। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে থেকেই নিজের জোট শরিকদের সঙ্গে চলার কথা বলছেন, যদিও বিরোধীরা প্রশ্ন তুলছেন এই জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে। এখন দেখার 18তম যে লোকসভা শুরু হতে চলেছে, সেই লোকসভার সেই জোট সরকারের দীর্ঘায়ু কতদিন হয়, 5 বছর অবধি টেকে কি, নাকি দুই জোট শরিক যারা দুজন কিং মেকার বলে পরিচিত, এই মুহূর্তে সেই টিডিপি এবং জেডিইউ পাল্টি খান 5 বছরের আগেই। আর এই অনুষ্ঠানের শেষ মুহূর্তে তোড়জোড় চলছে রাষ্ট্রপতি ভবনে। ভিভিআইপিরা থাকছেন, তাঁদের নিরাপত্তার জন্য থাকছে 5 স্তরীয় নিরাপত্তা বলয়। ইতিমধ্যেই সাধারণ মানুষের জন্য আজ পর্যন্ত রাষ্ট্রপতি ভবন বন্ধ রাখা হয়েছে। রবিবার এবং সোমবার লুটিয়েন্স দিল্লিতে 144 ধারা জারি করেছে দিল্লি পুলিশ। রাষ্ট্রপতি ভবন সংলগ্ন এলাকায় নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে। प्रधानमंत्री नरेंद्र मोदी जिस तरह से शपथ ग्रहण कार्यक्रम में जब शामिल हो गए, तो उससे पहले राष्ट्रपति भवन के आसपास यहाँ पे देखा जा सकता है सुरक्षा व्यवस्था काफी बढ़ाया गया है। और इस वक्त में मैं जो संसद भवन के आसपास का जो इलाका है, जो कर्तव्य पथ का इलाका है, इस इलाके में है। और इस इलाके में अगर बात की जाए तो यहाँ पर अतिरिक्त जवानों को तैनात किया जा रहा है। ये जो इलाका है, पूरा नई दिल्ली का जो इलाका है, इसे नो फ्लाइंग जोन घोषित किया गया है। यानी कि इस इलाके में बिना इजाजत कोई ना फ्लाई कोई कर सकता है, ना ही कोई ड्रोन उड़ा सकता है, ना ही किसी भी तरह का संदिग्ध गतिविधियां इस इलाके में कर सकता है। इसके साथ ही
इस नई दिल्ली रेंज में कई जो होटल्स हैं, जो बड़े बड़े होटल्स हैं, उस होटल्स में भी सुरक्षा व्यवस्था वहां पे काफी चाक चौबंद किया गया है, क्योंकि कई जो विदेश से आ रहे हैं जो मेहमान हैं, इसके साथ साथ जो तमाम जो सांसद हैं उनको अलग अलग होटल में ठहराया गया है। तो उस होटल के अंदर और होटल के बाहर भी सुरक्षा व्यवस्था काफी बढ़ा दी गई है। इसके साथ साथ जो नई दिल्ली इलाके में चाहे बात करें दिल्ली पुलिस की बात करें, पैरामिलिट्री फोर्सेस की बात करें या अन्य एजेंसियों की बात करें, तो वहां पर उनको सख्त निर्देश दिया गया है कि इस इलाके में कोई भी संदिग्ध अगर कार्रवाई होती है तो तत्काल उस मामले पर कार्रवाई करनी चाहिए। तो निश्चित तौर पर कहा जा सकता है कि 9 तारीख जो है निश्चित तौर पर कई मायनों में ऐतिहासिक तारीख बन सकती है। शंकर आनंद, न्यूज 18, दिल्ली। আজ দিল্লিতে নরেন্দ্র মোদীর শপথ আর তার আগে শনিবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন এনডিএ সরকার টিকবে না, দ্রুত পড়ে যাবে, শেষমেশ কেন্দ্রে সরকার গড়বে ইন্ডিয়া জোটে। নিউ गवर्नमेंट अल्टीमेटली इंडिया ही होवे और जे कोनो दिन থাকে एक गवर्नमेंट नहीं चल सकता है। अगर आपका खुद घर से आवाज आ रहा है परफॉर्मेंस से एक दिনের জন্য गवर्नमेंट থাকবে, 15 দিনও তো না হতে পারে। लेट अस वेट फॉर द अपॉर्चुनिटी। मैं नरेंद्र दामोदर दास मोदी 2014-2019 দুবারই বিজেপি একাই ম্যাজিক ফিগার পার করেছে। সরকার গড়তে শরিকদের দিকে তাকাতেই হয়নি, কিন্তু এবার কেন্দ্রে মিলিজুলি সরকার। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার আগে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন এবার কেন্দ্রের সরকার দ্রুত পড়ে যাবে। এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেপ করেনি বলে কাল করবে না। উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং। কান্ট্রি নিডস চেঞ্জ। মোদিকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদি বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहा है, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভারতের এই বর্তমান সম্পর্ক বাংলাদেশের সাথে কি ধরনের উন্নতির দিকে যাচ্ছে, এটা নিয়ে দেশের সরকার দলীয় নেতাকর্মীরা যা বলছেন, বিরোধী দলেরা কি বলছেন, আসুন সে সম্পর্কে একটু বিস্তারিত জানবো। ভারতে নির্বাচন হয়ে গেল, বেশ আলোচিত জল্পনা কল্পনা শুধু ভারতে না, ভারতের চারপাশের প্রতিবেশী রাষ্ট্রগুলো এবং সারা দুনিয়াতেই মোটামুটি, যেহেতু একটা সো কল লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড বলে আর কি, ভারতকে 5th লার্জেস্ট ইকোনমি, চায়নার অ্যাগেনস্টে ওয়েস্টের সবচেয়ে বড় অ্যালাই এশিয়াতে। তো সব কিছু মিলায়ে ভারতের নির্বাচনটা যথেষ্ট আলোচিত, সমালোচিত, পর্যালোচিত, সব মিলায়ে ছিল আর কি। তো এখন মোদি ল্যান্ডস্লাইড ভিক্টরি হওয়ার কথা, এমন একটা সম্ভাবনার কথা অনেকেই আমরা ফিল করেছি যে মোদি জিতবে, এবং 400 পার একটা তার ক্যাম্পেইন ছিল যে 400 আসন সেবার পার করবে এবং সে সংবিধান সংশোধন করবে। কারণ হচ্ছে যে আগামী বছর হচ্ছে আরএসএস, বিজেপির যে মাদার অর্গানাইজেশন, মূল যে মৌলবাদী সংগঠনটা আর কি, এক্সট্রিম ফ্যাসিবাদী অর্গানাইজেশন যেটা আরএসএস, এই আরএসএসের আবার শতবর্ষ পূর্তি হবে। তো শতবর্ষ পূর্তি উপলক্ষে আরএসএস এবং যারা আরও হিন্দুত্ববাদী এই যে ফ্যাসিবাদী সংগঠনগুলো আছে বিজেপি সহ, তারা সবাই বোধ করছিল সংবিধান সংশোধন করবে, অফিসিয়ালি ভারতকে হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার করবে, ভারতের সংবিধানে যে সেকুলার শব্দটা আছে সেই শব্দটা তারা বাতিল করে দেবে, অখণ্ড ভারতের যে ম্যাপ তারা সংসদে প্রতিস্থাপিত করেছে তাদের নতুন সংসদে, সেটা নিয়ে তারা কাজ করবে। এই যে স্বপ্নগুলো ছিল আরএসএসের এবং মোদির, বিজেপির, সেগুলোতে একটু ভাটা পড়ে গেছে। এখন সবাই দেখলাম একটু রিল্যাক্স যে মোদি যেতে নাই, ল্যান্ডস্লাইড পায় নাই, সে তাকে কোয়ালিশনে যেতে হয়েছে অন্য 2টা ছোট দলের সাথে, শরিক দলের সাথে। তো এগুলো নিয়ে এখন আমাদের যেটা ভাবনার বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশি হিসেবে আমাদের কি যায় আসে, মোদি জিতলো, হারলো, বিজেপি ক্ষমতায় আসলো, ল্যান্ডস্লাইডে আসলো, অথবা কোয়ালিশন সরকার করে আসলো, তাতে বাংলাদেশের আসলে কি যায় আসে সেটা একটা বোঝার ব্যাপার আছে আর কি। এখন দেখেন যে কিছু ফ্যাক্টস বলি আর কি।
বিজেপি এখনও ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সে এককভাবে 543টা সম্ভবত ওদের আসন লোকসভাতে, তার 240টা সিট সে পেয়েছে। সে এককভাবে সরকার গঠন করতে পারছে না, তার ঘাটতি হচ্ছে মাত্র 32টা সিটের। তাহলে বিজেপি নাম্বার 1, মানে সবচেয়ে বড় দল ভারতে, এটা আমাদের ভুললে চলবে না। দ্বিতীয়ত হচ্ছে যে তার যে নিকটবর্তী সবচেয়ে বড় দল কংগ্রেস, সে সিট পেয়েছে মাত্র 99টা। এটা সত্য যে তার কোয়ালিশন পার্টনাররা অনেক আসন পেয়েছে, কিন্তু মূল দল হিসাবে এটা মাথায় রাখতে হবে যে কংগ্রেস মাত্র 99টা আসন পেয়েছে। এটা সত্য যে গতবারের থেকে তার আসন এবার কিছু বেড়েছে, কিন্তু আসন খুব বেশি বাড়ে নাই এবং বিজেপির সাপেক্ষে তার আসন অনেক কম, অর্ধেকেরও কম। তৃতীয়ত দেখেন যে কতগুলো ফ্যাক্টস। হ্যাঁ, এটা বলা হচ্ছে যে রাম মন্দির যেখানে নির্মাণ করা হয়েছে অযোধ্যাতে, সেই অযোধ্যার ফায়জাবাদ আসন যেটাকে বলে, এই আসনটাতে বিজেপি হেরে গেছে, যেখানে 80% হিন্দু। আবার অন্যদিকে দেখেন যে দিল্লিতে 7টা আসন, 7টা আসনেই বিজেপি জিতেছে। দিল্লিতে যে প্রাদেশিক সরকার, সেখানে কিন্তু আপনার আম আদমি পার্টি ক্ষমতায়। আবার দিল্লি যে কোনো দেশের রাজধানী, সবচেয়ে প্রোগ্রেসিভ হওয়ার কথা, আরবান সেন্টার, এখানে মানুষ যথেষ্ট আধুনিক মনা হওয়ার কথা, কিন্তু সেখানে লোকসভায় জিতেছে। এবং শুধু তাই না, দেশের অনেকগুলো আরবান সেন্টারে, যেখানে শিক্ষিত শহরে মধ্যবিত্তরা থাকে, সেখানে মোদি জিতেছে। মোদি হেরেছে হচ্ছে কান্ট্রি সাইডে, সাউথে এবং বিভিন্ন অঞ্চলের গ্রাম অঞ্চলগুলোতে মোদি হেরে গেছে। ভোটের শতাংশ যদি চিন্তা করেন, বিজেপির ভোটের শতাংশ কিন্তু খুব বেশি কমে নাই, 1% হয়েছে। এটা সত্য যে অনেক আসনে মোদির ভোট সুইং হয়েছে, কোনো কোনো জায়গায় 6-7% পর্যন্ত সুইং হয়েছে। ট্যাকটিক্যাল ভোটিংয়ের সিস্টেমের কারণে যেটা হয়েছে, 1-2% ভোটের এদিক সেদিক হলেও আসন জয় বিজয় পরাজয় হয়ে যায় অনেক সময়। কিন্তু টোটাল ভোট শেয়ারে দেখবেন যে বিজেপির ভোট শেয়ার কিন্তু কমে নাই। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিজেপির ক্ষমতায় ফিরে আসাটা নেক্সট টার্মে অসম্ভব কিছু না। এই বাস্তবতাটা কিন্তু আমাদের ভুললে চলবে না। অতএব ভারতবর্ষে যে একটা হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট রাজনীতি ডেভেলপ করেছে, মৌলবাদী রাজনীতি ডেভেলপ করেছে, যার সাথে ভারতের সকল প্রশাসন স্টাবলিশমেন্ট কোনো না কোনো ফর্মে এঙ্গেজড। এবং এই ইলেকশনে আমরা দেখলাম যে ইলেকশন কমিশন, জুডিশিয়ারি থেকে শুরু করে প্রশাসন, ব্যুরোক্রেসি কিভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিজেপি এবং মোদিকে সহায়তা করেছে, সমর্থন করেছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।